গ্রামে এসে কেন স্থায়ী বসবাসের চিন্তা করবেন না এবং গ্রামে কেন সম্পর্ক স্থাপন করবেন না? ভিউয়ার্স, আজকে আমাদের এই ভিডিওটির দ্বিতীয় পর্ব চলবে। প্রথম পর্বটি আমরা কয়েকদিন আগে ২-৩ দিন আগে ছেড়েছি। আজকে দ্বিতীয় পর্ব চলবে। তো ভিডিওটি দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইলো। আর কেন আমরা বলছি যে কি কারণে আমরা বলছি যে আসলে গ্রামে স্থায়ী বসবাসের, শহর থেকে এসে স্থায়ী বসবাসের চিন্তা ভুলেও করবেন না এবং সম্পর্ক করারও চিন্তা করবেন না। ভিডিওটি মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখুন। এসে আস্তে আস্তে গরুর মধ্যে আসলো। আমরা যখন কেনা বেচা করতাম, গরু কিনতাম বেচতাম, তখন দেখতাম যে কিছু টাকা পয়সা পিঁপড়ায় খায় ফেলাইতেছে। তা পিঁপড়ার কথা আর বলবো না, পিঁপড়াটা কি মানে প্রথম আপনাদের গরু পাইলা লাভ হইতো, লাভ হতো। তার মাধ্যমে কেনার ফলে লাভ হইতো, হ্যাঁ। কিন্তু পরবর্তীতে সে যখন ব্যবসায় ঢোকে বা তখন এরপর আর ওনারে দেওয়া গরু কিনলে আর লাভ হয় না। তো উনি যখন ব্যাপারীতে ঢুকে গেল, তখন দেখতাম যে আমাদের লাভের ধন কিছু পিঁপড়ায় খায় ফেলাইতেছে। মানে মোটামুটি সবই খায় ফেলাইতেছে, সবই খায় ফেলায়, লাভটাই পিঁপড়ায় খায় মানে ফেলায়। কেনার সময় বেচার সময়। এখন এই পিঁপড়াটার কথা আর বলবো না। যাক, ওইটা আপনারা বন্ধ করে দিচ্ছেন, নিজেরাই কিনেন। বাপ্পদেরা নিজেরাই কিনি, নিজেরাই বেচি। যাই হোক, এখন আমার দুঃখ, আমি এই নাটকটা কেন করি? ভিউয়ার্স, এখানেও কিন্তু লক্ষণীয় বিষয়, আপনি দেখেন একটা জিনিস চিন্তা কইরা যে কি ধরনের মানুষ হইলে নিজের সন্তানের থেকেও মানুষ, মানে এটা চাঁদা, মানে কি বলবো আমি, আসলে বলার ভাষা নাই। স্বর্ণকার তার মার নাকের ফুল থেকে যেরকম চুরি করে, ঠিক সেরকমই মানে গরুর ব্যবসায়ীরাও তাই। আর গ্রামের মানুষ প্রকৃত জিনিসটা জানো। আচ্ছা, ঘাস ক্ষেত নেওয়ার পর উনি যখন ঘটনাটা ঘটায় ফেললো, এরপর উনি শ্বশুর হিসেবে কি করছে? শ্বশুর হিসাবে সে কোনো দায়িত্বই পালন করে নাই। সে আইসা মেয়ের জামাইকে বলতো আমার ভুলে গেছে গা, যা হঠাৎ করছি, মানুষের চাপে পড়া মাটি কাটতে হয়েছে, টাকা দরকার ছিল, করছি বাবা। যাই হোক, তুমি কিছু মনে করে না, তুমি গরু তাহলে ঘাস খেয়ে তোমার আমি রাইখা দেই, হ্যাঁ, বা গরু আবার পালো, কিভাবে করবা, এটা কিন্তু শ্বশুরের একটা দায়িত্ব। এটা করে নাই। সে চিন্তা করে মেয়ে আমার বাসায়, মেয়ে কিন্তু ১.৫ বছর তার বাসায় যায়ও না। কোনো যৌতুক তো নেন নাই মনে হয় বিয়ের সময়, না, এক কাপড়ে নিয়ে আসছে না। মেয়ের যে একটা কানে দুল দেওয়ার কথা ছিল ৮ আনা, এখন বলে ৬ আনা, মানে মিথ্যা কথা বলে। আমি বলছি সেটাও দরকার নাই, সেটাও আপনার কাছে রেখে দেন। আচ্ছা, মানে কি ধরনের নিচ হইলে, ভিউয়ার্স আপনারা একটু খেয়াল করেন যে কি ধরনের নিচু মনের মানুষ হইলে মানে নিজের মেয়েরে একটা জিনিস দিবে, বিয়ের সময় কথা ছিল, সেটার কথাটা অস্বীকার করে, এবং এটার প্রমাণও আছে যে সে ৮ আনা বলছিল। হ্যাঁ, সাক্ষী অনেক আছে। মেয়ে তো তার বাপের চিনল। হ্যাঁ, মেয়ে যে বাপে দিব, মেয়ে পড়বো, সেটা আছে। এখন আমি মেন যেটা বলতে চাইতেছি যে সে বাপ হইয়া মেয়ের সংসারে এই জিনিসটা করতে পারে না। আমরা মেয়ের সুখের জন্য অনেক কিছু করি। এই গ্রামেই তো অনেকে দেখি বছর বছর ধান দিয়ে আসে মেয়ের বাড়িতে, খেয়ার উঠলে খেয়ার গাড়ি বইরা খেয়ার দিয়ে আসে মেয়ের যদি গরু পালে। হ্যাঁ, আর এদিকে সে তার ছিটা ফোটাও লেশ মতো নেই। আপনি কি দিতে বলেন নাকি আপনি শুধু তারে একটু সহযোগিতা করতে বলেন, সাপোর্ট? আমি তার কাছ থেকে কানা করি, একটা খেয়ারও চাই না বা একটা অমুকও চাই না। আমার কথা শুনছি এই পর্যন্ত অনেক মানে ধান নিয়েছেন, মাঝে মাঝে চাল, এগুলো টাকা ওনাকে দিয়ে দিতে হয়েছে। অবশ্যই টাকা দিয়ে দিছি। সামান্য কুড়ার টাকা ওনাকে দিয়ে দিতে হয়েছে। অবশ্যই টাকা দিয়ে দিছি, পুরো টাকা দিয়েই কিনছি। মানে বিয়ের কাছ থেকে টাকা দিয়ে কিনছেন? বিয়ের থেকে টাকা দিয়ে সব সময়। এবং স্যার বলতো যে এটা আমার না, এটা আরেকখান থেকে। ও আচ্ছা, দেওয়ার সময় বলতো যে আরেক জায়গা থেকে এনে দিছি। আচ্ছা, ট্রিক্সটা দেখেন ভিউয়ার্স, ভিলেজ পলিটিক্স। এরপরে মানে যখন ঘাস খেতটা নিয়ে গেল, যখন আপনারা বিপদে পড়ে গেলেন, তখন মানে আপনাদের কাছে মানে কিছুই বলে নাই, কিচ্ছু কোনো হেল্প না, আসেই নেই বাড়িতে, আসেই নাই। হে হ্যাডাম যে আমরা কেন রাগমু, ২০,০০০ টাকা দিয়ে জমি খাইতেছি, আমার জমি আমি ঘুরাই নিছি, সে অনেক বেশি টাকা রাখতে পারে, বেশি টাকা রাখতে পারবো বা নিজেই করব। যাই হোক, আপনি না টাকা সাচ্ছিলেন, টাকা সাচ্ছি, যদি মাটি কাটেন না, সে জমি তো মাটি কেটে ফেলাইছে। এখন সে নিজে ওরা ভুট্টা চাষ করতেছে, ভালো কথা। এখন মনে করেন এই ভুট্টা চাষের পরেই দেখবেন যে সে অভাবিত, দেখবেন যে ৭০,০০০ টাকা কেউ কাছে দিয়ে দিছে বন্ধক। তাহলে আমি ২০,০০০ টাকা দিয়ে ৫০,০০০ টাকা বেশি পাইলো না, অথচ টাকা কিন্তু আমি হাঁটছি যে ২০,০০০ আছে, আরো ৩০,০০০ দিই, লাগে আরো ২০-৩০,০০০ দিব আপনারা। আচ্ছা, এদিকে একটা বোঝার বিষয় আছে ভিউয়ার্স, আপনারা মাথায় রাখেন যে উনি বলছে যে টাকা উনি সাচ্ছিল, এবং ওই প্রথম ক্ষেতটা নেওয়ার সময়ও উনি টাকা সাচ্ছিল। দোনোটা ক্ষেতই তার মেয়ের জামাইয়ের কাছ থেকে মানে এক হিসেবে মানে চালাকি করে ছুটায় নেওয়া। এর মানে কি ওনার মনে কি কোনো জায়গায় ভয় ছিল যে এই ক্ষেতগুলো ওনার মেয়ের নামে, বা এটা যদি, কারণ ওনারা তো ফাঁকের থেকে, ঢাকার থেকে আসছে, দূরের থেকে আসছে, কোনো মতে আমার মেয়েরে আবার যৌতুক দিতে হয় নাকি বা কিছু, এটা আপনাদের
তাদের কাছে ভিউয়ার্স প্রশ্ন রাখলাম, আর সেই ব্যক্তির কাছেও প্রশ্ন রাখলাম যিনি এই কাজটা ঘটাইছে। এখন আমার একটা দুঃখ লাগে কি, যে সে কইয়া বেড়ায় যে আমার জায়গা আমি নিছি ওর আচ্ছা থেকে, আর তোর জায়গা তুই নিছস ভালো কথা, তুই আমার সময় দিয়ে নিবি না, 1 মাসের সময় দিয়ে নিবি না, তুই এই মাটি এই বছর না কাটোস, হ্যাঁ এই বছর আমি তোর 30,000 টাকা দিয়ে মানে দিলাম। শ্বশুর বিয়ে সম্পর্ক সব বাদ ধরলাম, সবই বাদ, দেশের আইন অনুযায়ী তো নেয় নাই। তুই 1 মাস আগে আমার টাইম দিবি, তুই কইতাছস যে এই বছর আমি মাটি কাটতে পারবো না, তাইলে বিয়ে আচ্ছা ভালো কথা, আমি 30,000 আপনি দিয়ে দিই, আমার কাকি মাটির টাকা তো ফাও, আপনার থেকে নিলে তো এটা রায় সুদি হিসাবে আমার রিটার্ন দিতে হবো, মাটির টাকা তারা আমি রিটার্ন দিতে হবো না। ভালো একটা জমি, উঁচু একটা জমি কাইটা নিচা করে ফেলাইছে, আচ্ছা, আর আচ্ছা, একটা আচ্ছা। বছর পরে আবার সে এটা 70,000 টাকা 80,000 টাকা মানুষের কাছে বন্ধক রাখতে পারবো, বুঝছেন, এই হলো তার টার্গেট। আচ্ছা, কিন্তু আচ্ছা। সে মেয়ের ঘরটা চিন্তা করে নাই, যে মেয়ের ঘরে আর আমরা মেয়ের সুখের জন্য অনেক কিছুই করি, হ্যাঁ খ্যার বইরা দিয়ে দেই, গাড়ি বইরা দিয়ে দেই, ধানের সময় ধান 2-4-5 মণ দিয়ে দেই, আর সে কি করছে, মেয়ের গরু 4-5টা থাকতে তার জমিটা কাইটা ফেলেছে, সে গরুটা নিয়ে বাড়িতে নিয়ে 6 মাস এটারে পালছে, পাইলে দুধ খেয়েছে। দেখেন মেয়ের বাড়ির গরু সে নিয়ে কিনা পালে, তার মানে সেই বিপদে ফেলাইয়া কিনছে ভালো কথা, হাটে কি গরুর অভাব আছে? হ্যাঁ সেটাই তো। কিন্তু সে মা মেয়ের বাড়িতে কিনতে আইছে, তখনই দিগো মা তোর জমিটা আমি নিছি, গরুটি আমার কারণেই তুই গরুগুলা বিক্রি করতেছস, তুই দরকার হলে আমার এই যে বদর চলতেছে কয়টা খের নে নিয়া গরুগুলা বিক্রি করিস না, গরু বিক্রি করিস না, আর মধ্যে একটা ধান খেত পায়, গাছ খেত পাওয়া যাবি গা, সমস্যা এই বাপ হইলে এটা করতো। আমার মনে হয় মেয়েটা তার আগের ঘরে, হতে পারে, নাইলে তার মেয়ের প্রতি টান নাই, মায়া নাই। আচ্ছা এটা ঘটনা ঘটার পর ওনার মেয়ে তো ওনাকে ফোন দিছিল যে বাবা তুই এটা কি করলি? হ্যাঁ কয় কি, তা আমি গরু খাওয়াবো কেমনে, কয় কি তোরা কেমনে খাবি আমি কি জানি, তো সরাসরি এটা বলছে। সরাসরি কইছে। আবার বলছে কি তাহলে তুই আমার সম্পর্ক রাখিস না, মেয়ে কইছে, কয় ঠিক আছে রাখুম না, তোর মতো তুই চল, বিপদে বললে ডাকিস না, বিপদে বলে ডাকিস না, এটাও বলছে। তো ভিউয়ার্স লক্ষ্য করেন কিভাবে এই মানে আপনি কিভাবে চিন্তা করবেন যে আপনি বাইরের থেকে এসে শহরের থেকে এসে আপনি গ্রামের একটা মানুষের সাথে সম্পর্ক করবেন, সেখানে বৈষম্য হবে না, সেখানে যে ভালোভাবে থাকবে এটা আপনি কিভাবে আশা করেন? বাহিরে কোনো এলাকা থেকে নতুন আইসা গ্রামে তো থাকবেনই না, থাকবেনই না। আবার কিছু লোক মানে আছে স্থায়ী বসবাসের চিন্তা করবেন না। আবার কিছু লোক আছে গ্রামেরই, কিন্তু শহরে জীবনটা কাটায় দিছে, লাস্টে গ্রামে থাকতে চায়, তারাও আশা করি আইসেন না, কারণ কি গ্রামে শান্তি থাকতে 100 পারবে মণ না। ধান যারা পায় তাদের চাইতে ঢাকা শহরে 5,000 টাকার ফ্ল্যাটে যে ভাড়া থাকা, খুপরি ঘরে থাকা, কত শান্তি আপনি কল্পনাও করতে পারবেন না। এই আপনার এই ঘটনা ঘটার পর আজ থেকে 1.5 বছর হয়ে গেছে, ওই বিআই আপনার সাথে মানে আর সম্পর্ক ঠিক করার চেষ্টাও করে নাই? করে নাই মানে তারা তো মেয়ে পক্ষ, তারা তো ইচ্ছা করলে তাদের তো যাই চাইছে করার দরকার, তারা এমন ভাব দেখা যারা ছেলে পক্ষ। আচ্ছা আচ্ছা, ওই যে আপনারা বাইরের দেখে এর জন্য, বাইরের দিকে এই জন্য ছেলে পক্ষ, এবং কোনো ধরনের কোনো সাহায্য সহযোগিতা তো দূরের কথা, উল্টা আপনাদের গরুর যে মানে যত ধরনের বিপদে ফালানো যায় আর কি ভিউয়ার্স। আর আপনাদের যাদের মাধ্যমে আপনারা আসলেন তারা তারা কোনো সাপোর্ট করলো না? তারা সাপোর্ট করে না, তারা গ্রাম চিন্তা করে, গ্রামের মানুষের লাগে আমাকে আজীবন থাকতে হবে, গ্রামের মানুষের সাপোর্ট করবো, এরা তো আজ আছে কালকে যেতেও পারে। জি, এর জন্য এত বড় একটা অন্যায়ের মানে এত বড় একটা অন্যায় হইলো তারপরও তারা কিছু বললো না, তারা তার মতেই চলে। আচ্ছা আচ্ছা, এবং ওই বিয়ের সময় যে স্বর্ণের কথাটা সেটাও মিথ্যা কথা বলছে। ভিউয়ার্স আপনারা কথাগুলা মাথায় রাখেন, কেন উদ্দেশ্যে আমরা নাটকগুলা করি ভিউয়ার্স, আপনারা নাটকগুলা দেখেন, হ্যাঁ নাটকগুলা দেখেন, এবং সারা বাংলাদেশ মানুষদের আমি বলি নাটকগুলো মনোযোগ সহকারে দেখেন, এবং কোনো সময় গ্রামে যায় বসবাস করার চিন্তা করেন না, ঢাকায় আছেন ভালো আছেন। আসলে কি ভিউয়ার্স আপনারা গ্রামে এসে 7 দিনের জন্য ঘুরতে পারেন এতটুকুই, এই সুন্দর পরিবেশ দেখেন, গ্রামের কত সুন্দর পরিবেশ, এই সুন্দর পরিবেশের মতো সবার মনটা কিন্তু এত সুন্দর না। তো ভিউয়ার্স এতক্ষণ আপনারা যা শুনলেন এই ঘটনার মানে এই ঘটনার আপনারা বলবেন যে এই ঘটনা বইলে আসলে কি হয়েছে, মানে পরবর্তীতে পরিণতিটা কি হয়েছে, পরিণতিটা আপনারা দেখেন। এই যে আপনাদের দেখাইলাম, এই যে দেখেন আমার এটা গোড়ার পাড়, এই গোড়ার পাড়ে প্রায় 5টা গরু ছিল, দুধের গরু ছিল, এই গোড়ার পাড়টা আজকে সম্পূর্ণ খালি, শুধুমাত্র একটা বাছুর ছাড়া। কেন? আমি গরুগুলা ঘাসের অভাবে বিক্রি করে দিতে হয়েছে, ভালো ভালো গরু, যেটা যে গরুর একটা গরু ও লোভ করে নিজের বাড়িতে নিয়ে গেছে, সেই সময় এরকম ছোট একটা দুধের বাছুর ছিল, 3 মাসের বাছুর, তারপর ওর আত্মাটা একটু কাঁপে নাই বা একটু মায়াও লাগে নাই ওর নিজের মেয়ের প্রতি, এবং সেই গরুটা লোভ করেও কিনে নিয়ে গেছে, কিনে নিয়ে পালছে। আমরা তো
জাস্ট ওকে পরীক্ষা করছি। আমরা তো আরেকজনের কাছে বিক্রি করে দিতে পারতাম, আরেকজন নিয়ে গিয়ে আরেক ব্যাপারে নিয়ে যদি ওনার গরু পালতো বা খাইতো, এটা ওর ব্যাপার, এদিকে প্রশ্নও উঠতো না। যেহেতু ওই শ্বশুর, আর শ্বশুর হয়ে এই কাজটা করছে, ওনার কারণে এই গরুগুলো বিক্রি করা, এবং উনি যেহেতু যদি ওই গরু নিয়ে ওনার গোড়ায় বাঁধে এবং 5 মাস যদি দুধ দহন করে কোনো লাভের উদ্দেশ্যে, তখন কিন্তু ভিউয়ার্স অনেক প্রশ্নই আসে। তখন প্রশ্নগুলো উঠে যে উনি শ্বশুর হয়ে এই কাজটা, নিজের মেয়ের গরুটাও লোভটাও ছাড়তে পারলো না, মানে এটা না বলে আর পারা যায় না। এবং আম, তো আমার গরু আমি এরকম এই দেখেন গোড়ার পাটটা কেন খালি দেখাইলাম, আমি কিন্তু পুরো মানে বেকার হয়ে গেছি। আমি 3 মাস পর পর গরু মোটা তাজা করে বিক্রি করতাম, আর মানে গাভী গরুগুলো যেগুলো ছিল সেই ঘাস আমি খাইয়ে সেই গরুর দুধ আমি বিক্রি করতাম। আমার ভালো একটা ইনকাম হইতো। আজকে 1 বছর ধরে আমার এই ইনকাম বন্ধ, এবং টোটালি সব ধরনের মানে আমার গরু পালাই বন্ধ ধরতে গেলে। ছোট্ট একটা বাছুর আমি কোনো মতে বাইরে থেকে ঘাস কেটে এনে আমি খাওয়াই। এই যে বাছুরটা আমি ঘাস কেটে এনে খাওয়াই। তো আজকে এই দশা, আজকে আমার এই পেটে লাথি মারা, আমার সন্তানের পেটে লাথি মারা, এটা কার কারণে? হ্যাঁ, আমার এই সেই গুণধর শ্বশুরের কারণে। আমার সেই গুণধর শ্বশুর এখন আমার ছেলেকে রাস্তায় দেখলে চিপস সাধে, তাহলে সেই চিপস আমি আমার ছেলেকে কেন দেব? আপনারাই বলেন, আপনারাই বলেন, এটা কোন ধরনের আদর হইলো যে মানে গতকাল দিল পেটে লাথি, আজকে আবার দিতেছে চিপস? এটাই তো মানে কোনো আদরের মধ্যে পড়ে না, বিশেষ করে কোনো শ্বশুরের বা কোনো দাদার আদর হইতে পারে না, কোনো নানার আদর হইতে পারে না। তো এরপর উনি ভিউয়ার্স এই ঘটনা ঘটার পর আমার স্ত্রী, আমার ওয়াইফ বলল আমাকে যে তাহলে যেহেতু মাটি কাটার পর আবার শুনলাম যে সে গাছ কাটা শুরু করছে, তার বড় বড় গাছ, কেন তার বাসায় সে ঘর দেবে। ঘর দেবে কেন? এতদিন ঘর দেওয়ার প্রয়োজন হয় না, এখন ঘর দেবে কেন? তার ছোট মেয়ে কয়েকদিন আগে বিয়ে করেছে, এবং ছোট মেয়ের হাজবেন্ড এসে বাড়িতে থাকতে পারে না, থাকতে খুব কষ্ট হয়, এর জন্য তার চিন্তা, এর জন্য সে ঘর দেবে। তাইলে কি বোঝা যায় যে আমাদের কাছ থেকে যে ক্ষেত নিল, ক্ষেত বেচার টাকা দিয়ে, সেই টাকা দিয়ে সে ঘর দিতেছে। তাহলে এটা আমার আর আমার ওয়াইফের মনে কি ধরনের একটা এফেক্ট ফেলতে পারে ভিউয়ার্স, প্রশ্ন রাখলাম। এবং সে ঘর যেদিন দিল সেদিন সে এই ঘর উঠাইতে দাও তো, মানে আমাদের ফোন করেও বলতেছে যে তোমরা যে ঘরের উঠাইতেছি, তোমাদের দাও, তোমরা আসো। তো যাই হোক, ঘরের ব্যাপার বাদ, ওনার ব্যক্তিগত ব্যাপার। উনি এরপর আমার ওয়াইফ যায় যে আমার বাবার কাছে এখন টাকা থাকতে পারে, যেহেতু আমরা মানকিটা স্বর্ণটা পাই, সেই টাকা দিয়ে আমার ওয়াইফের চিন্তা ছিল যে একটা ঘাস খেতে রেখে আমরা মোটামুটি বাঁচবো, গরুগুলো আমরা রাখার চেষ্টা আর কি। তো উনি কি করছে, উনি টাকা তো দেয় নাই, বরঞ্চ উনি অস্বীকার করছে তার মেয়ের স্বর্ণর পরিমাণটা নিয়ে। সে বলতেছে না 8 আনি না 6 আনি, ডিরেক্ট মিথ্যা কথা। এবং এই মিথ্যা কথাটা আসছে আমার শাশুড়ির মাথা থেকে। এটা আমি একদম শিওর যে আমার শাশুড়ির মাথা থেকে। আমার শাশুড়ি এটা আমার এতদিন ওনারা স্বীকার করছে, আর এখন আমার শাশুড়ির মাথা থেকে এই ধরনের মানে আইডিয়া বের হয়েছে যে সবাই জিজ্ঞেস করলে বলবা যে কোনো স্বর্ণের কথা উল্লেখ ছিল না। তো ওনারা যখন এটা মিটিংয়ে যখন বসে বলছে কোনো স্বর্ণের কথা উল্লেখ ছিল না, এবং এই মিথ্যা কথাটারও সঙ্গ দিছে, এই এত বড় মিথ্যা কথার এত বড় অন্যায় যে ঘটলো, এবং এই স্বর্ণের কথা নিয়েও মিথ্যা কথা বলতেছে, এটার সঙ্গ তারাও দিতেছে যাদের মাধ্যমে আমাদের বিয়েটা হয়েছে। যে তারা এত অন্যায়ের প্রতিবাদটা করলো না কেন? শুধু তাদের গ্রামের মানুষ বলে, আর আমরা ফাঁকের বলে? এর জন্য প্রশ্ন রাখলাম ভিউয়ার্স আপনাদের কাছেও। আর সেই দিন আমার ওয়াইফ যায় যে এই স্বর্ণের টাকাটা চাওয়ার জন্য, এবং সাথে সাথে মিথ্যা কথা বলে, এবং সে সুযোগে এই যে এই ঘাস ক্ষেতটার টাকাটা ফেরত দেওয়ার কথা বলে ফেলে। ঘাস খেতে ফেরত দেওয়ার কথা কিন্তু ছিল না, এটা অনেক আগে কিন্তু বলছিল যে তুমি এটা, যে যখন প্রথম ক্ষেতটা নিল তখনই বলছিল যে তুমি এটা যতদিন পারো সমস্যা নেই, এটা খেতে থাকো। আমার ওয়াইফ এসে আমাকে বলল যে বাবা তো টাকাটা, ক্ষেতের টাকা ঘুরাই চাইছে। তো আমি আর আমার আব্বা হাসলাম যে এটাই তো তার মনের ইচ্ছা ছিল, এতদিন পর সে মনের ইচ্ছাটা পূরণ করছে। তাকে তো আমরা টাকাটাও দিতে চাইছিলাম, বাড়াই দিতে চাইছিলাম। আর একটা জিনিস চিন্তা করলাম আমি আর আমার বাবা, যে আমার কাছে 2টা ক্ষেত, টাকাও দিতে চাইলাম, রাখলো না। কেন রাখলো না? আমার থেকে ছুটায় নিল, আরেক মানুষে দিল। তাহলে তার মনের ভিতর কি কোনো কোনায় কি ভয় ছিল যে তার ক্ষেত 2টা তার মেয়েরকে মানে যৌতুক হিসেবে দিতে হয় কিনা, বা আমরা দখল করে বসি কিনা, বা কোনো এই ধরনের কোনো কিছু? তো ভিউয়ার্স, এই ঘটনা ঘটার পর
3 থেকে 4 মাস পর সে একটা বড় ধরনের আরেকটা ঘটনা ঘটায়। সে আবারও তার পরিচয়টা আবার দেয়। এবং যেই ঘটনাটা এখন বলবো, এই ঘটনা নিয়ে আমাদের চ্যানেলে একটা ভিডিও আছে, পরিপূর্ণ ভিডিও, বাপ হয়ে মেয়ের মাথায় লাঠির বাড়ি। এই ভিডিওটি আপনারা অবশ্যই দেখবেন। তো ঘটনাটা কি ঘটছিল আমি শর্টকাটে একটু বলি। তো এই 6 মাস পর, মানে এই ঘটনা ঘটার ঘাস ক্ষেত নেওয়ার, গরু নেওয়ার ঠিক 3 থেকে 4 মাস পরে এই ঘটনাটা ঘটে। তখন ওনার থেকে আমি 20,000 টাকা উনি আমাকে জোগাড় করে দিছিল আমার কোনো এক কাজে। তো এই 20,000 টাকার জন্য প্রত্যেক ধানের সময় আমি তাকে 4-5 মণ করে ধান দিতাম। তো এই ঘটনা যেদিন হয় তার 2 মাস আগেও আমি ধান দিয়েছি। তো হঠাৎ করে সে তার ওয়াইফ, তার মানে আমার শাশুড়িকে নিয়ে, আমার ছোট শালি, কোনোদিন শাশুড়ি আর শালি বাসায় একসাথে আসে না, কিন্তু সেই দিন একসাথে আসলো। আসার পর আমরা বাসায় ছিলাম না কেউ, বাসায় বলে গেছে তার এই 20,000 টাকা তার খুব দরকার, হঠাৎ করে 7 দিনের মধ্যে। বুঝছেন, ঘাস খেতটাও নিয়েছে কোনো সময় ছাড়া, এবং এই 20,000 টাকাও নেবে সে অল্প মাত্র 7 দিনের সময় দিয়ে। তো কেন নেবে এটা আমি বলতেছি। এই 20,000 টাকা তার কেন দরকার হঠাৎ করে? সে তার ছোট মেয়ের যে জামাই, তার জামাইয়ের ভাই যাবে বিদেশ, এই জন্য তার ওই শ্বশুর বাড়িতে তার মন রক্ষা করার জন্য সে তার এই মেয়ের ঘরে এই জামাইয়ের বিপদে ফালায়া 20,000 টাকা একটা চাপের মধ্যে ফালায়া 20,000 টাকা সে নিয়া ওই জামাইয়ের ভাই বিদেশ যাবে, সেখানে সে টাকা দিয়া তার নামটা ফুটাবে। হ্যাঁ, আর এখানে আমাদের বিপদে ফালাইলো কিন্তু। আর সে জানে তখন যে আমি একটা লাল গরু বিক্রি করছি মাত্র 50,000 টাকায়। আমার কাছে আছেই 30-50,000 টাকা, একটা গরু কিনবো আমি। সেই সময় সে 20,000 টাকা আমার থেকে এভাবে নিয়ে নেয়, আমি গরুটা তার জন্য আর কিনতে পারি না। তো ভিউয়ার্স, এই কথাগুলা মানুষ অনেকেই জানে, অনেকেই জানে না। গ্রামের মানুষ আগে জানতো না। এই ভিডিওগুলা করার মাধ্যমে মানুষ এখন জানে। গ্রামের মানুষরা তো বইলা বেড়াইতো যে আমার ক্ষেত আমি নিছি এর জন্য রাগ, গরু টাকা দিয়ে কিনছি, গরু তো আর মাগনানি নাই। কিন্তু ঘটনা ভিতরে এই ঘটনাগুলো, যেগুলো আপনাদের কাছে প্রকাশ না করলে আপনারা হয়তো জানতেন না। এরপর উনি আমি আমার ওয়াইফ, আমার বাবারা খুব কষ্ট পাই, এবং এদিকে থাকার ইচ্ছাটাও আমাদের দূর হয়ে যায়। মানে ইচ্ছাটা আর থাকে না, কারণ আমার বাবা মা দেখতেছে যে আমার বাবা মা বাইচা থাকা অবস্থায় তাদের চোখের সামনে দিনে দুপুরে যদি এরকম ডাকাতি এই গ্রামে হইতে পারে, তাহলে তারা যখন থাকবে না, আমি যখন এখানে একা থাকবো আমার সন্তান নিয়ে, তখন তো মানে আমাকে মেরে ফেলতেও দ্বিধাবোধ করবে না। হ্যাঁ, এর জন্য মানে ঘটনাটা কিন্তু ওই ধরনেরই। হ্যাঁ, তো এর জন্য আমরা এখানে থেকে এখানে থাকার আর আমাদের ইচ্ছা নাই, কারণ এখানে কেউই নাই। এখানে সবচেয়ে বড় আপনজন ছিল তারাই যদি আমাদের এই অবস্থা করে, নিজের স্বার্থের দিকে চিন্তা করে, নিজের মেয়ের যে এত বড় ক্ষতি সেটা মানে তাদের কাছে কিছুই মনে হয় না। এবং 1.5 থেকে 2 বছর হয়ে গেছে তাদের বাসায় আমরা যাই না, তার মেয়েও যায় না, তার সন্তানও মানে নাতিনাতপুরও যায় না, তাদের কোনো কিছু যায় আসে না, এবং সেটা মিটানোরও প্রয়োজন সে মনে করে না। সে মনে করে সে রাইট, তার জমি সে নিছে এইভাবে, এবং হচ্ছে গরু টাকা দিয়ে কিনছে, সে রাইট। ভালো কথা, তুমি তোমার রাইট নিয়ে থাকো, সমস্যা নেই। আর এরপরেও আমার শাশুড়ি আসতো বাসায় 5-6 মাস, 3-4 মাস আসছে। আসার পর দেখতাম যে আমার বাচ্চা দুইটাকে শুধু আদর করে, কারণ নাতি তো হয়তো মনটা একটু কাঁদে, বাচ্চা দুইটাকে আদর করে একটু চিপস চানাচুর খাইয়ে চলে যায়। এখন সামনে দিয়ে আমার আব্বা ঘোরাঘুরি করে, আমার ওয়াইফ আছে, আমি তো আছি, আমাদেরকে একবারের জন্য বলে না যে যা হয়েছে হয়েছে বাবা, ভুলা যাও, তোমার শ্বশুর একটা যা করার করছে। মানে তারা তো তাদের নিজের মনের থেকে তো বোধোদয় হয় না যে তারা কোনো খারাপ কাজ করছে বা ভুল করছে। তো কোনো সময় আমার আব্বাকে বলে না যে বিয়াই যা হয়েছে হয়েছে ভুলা যান, আপনারা বাসায় যায়েন, বা আমাকে বলে না যে যাইও। সে শুধু আমার বাচ্চা দুটোকে আদর করে চলে যায়। তো আমার বাবাও যায় বলে আসছে যে তাহলে মানে আমার বাবা আমার বউর বড় বোনের বাসায় গিয়ে বলে আসছে তোমার বাবা মা কেউ যাতে আমার বাসায় না আসে। আমরাই কিন্তু তাদেরকে বাসায় আসার জন্য নিষেধ করে দিছি। এখন গ্রামের মানুষ মাঝে মাঝে আমাদের বা আমার ওয়াইফকে বলে যে তোরা যে সিনেমা বানাইছোস, আমরা যে ভিডিও বানাইছি অনেক ভাইরাল হয়েছে তোর ভিউয়ার্স, এই গ্রামে অনেক মানুষ দেখছে, মোটামুটি সবাই। তো বলে যে তোরা যে সিনেমা বানাইছোস, এই সিনেমার কারণে তোদের সাথে যাইতো তাও এখন যাবে না, তোদের সাথে মিলবে না। তো প্রথম কথা বলতে চাই, তাদের জন্য মেলার জন্য যে আমরা আহামরি মরে যেতেছি তা না, হ্যাঁ, বা আমাদের কোনো লস তা না। লস হলে তোমার এবং তোমার মেয়ের লস, তুমি তোমার মেয়েরে দেখতে পারতেছ না, তোমার মেয়ে তোমারে দেখতে পারতেছে না। আমাদের কিন্তু বিন্দুমাত্র লস নাই, আমরা কিন্তু লোকমানকে আমরা চিনি না, মানে আমার শ্বশুর নাম লোকমান, আমরা চিনি না।